পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৮ জন নিহত, আহত ৩৫ জন। পাল্টা হামলায় ভারতের ৫টি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি ইসলামাবাদের। দেশে ফিরেছেন বেগম খালেদা জিয়া। বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত লাখো মানুষের ঢল। গণতন্ত্র উত্তরণের পথ সহজ হবে বলেছেন মির্জা ফখরুল। ভোটারের বয়স ১৬ ও প্রার্থীর বয়স ২৩ চেয়ে নতুন সংস্কার প্রস্তাব এনসিপির। ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা ও বিকেন্দ্রীকরণের জোর। সর্বোচ্চ ২ বছর শাস্তির বিধান রেখে সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়ায় উপদেষ্টা পরিষদের অনুমোদন। ঈদুল আজহা ছুটি ১০ দিন। দেখছিলেন প্রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম। শুরুতেই ভারত পাকিস্তান প্রসঙ্গ। পাকিস্তানের অন্তত ৯টি অবস্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছে, আহত অন্তত ৩৫ জন। অন্যদিকে ভারতের ব্রিগেড সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা ও ৫টি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। ভারতের হামলাকে লজ্জাজনক বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন পরিস্থিতিতে দুই দেশকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ। গত ২ সপ্তাহের গুরুতর আশঙ্কা সত্য করে স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত ১টা ৪৪ মিনিটের দিকে পাকিস্তানের হামলা চালায় ভারত। অপারেশন সিঁদুরের আওতায় পাকিস্তানের ৯টি অবস্থানে হামলায় স্থল নৌ বিমান বাহিনী একযোগে অংশ নিয়েছে বলে জানিয়েছে ভারতের সেনা সদর। এতে পাকিস্তানের পাঞ্জাবে জারি হয়েছে জরুরি অবস্থা। ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি আমলে নিয়ে হামলার লক্ষ্যবস্তু ছিল মূলত তেহরিকে-ই-তালেবানের পাকিস্তান সহ জঙ্গি ও সন্ত্রাসীদের ঘাঁটি। যদিও পাকিস্তানের দাবি ভারতের হামলা লক্ষ্যবস্তুর মধ্যে ২টি মসজিদও ছিল। আক্রান্ত হয়েছে আজাদ কাশ্মীরের মুজফফরাবাদ ও পাঞ্জাবের কোটলি ভাওয়ালপুর সহ একাধিক স্থান। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, পাল্টা হামলায় ভারতের অন্তত ৫টি যুদ্ধ বিমান ভূপাতিত করলেও পাকিস্তানের কোনো বিমান ক্ষতিগ্রস্ত হয়নি। হামলা হয়েছে ভারতের একটি ব্রিগেড সদর দপ্তর আর নিয়ন্ত্রণ রেখায় নিরাপত্তা চৌকিতে। ভারতের এই হামলাকে লজ্জাজনক উল্লেখ করে দ্রুত সময়ে স্থিতিশীলতা ফেরানোর আশাবাদে প্রতিক্রিয়া দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। উন্নত চিকিৎসার জন্য লন্ডনে ৪ মাস অবস্থান শেষে গতকাল দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের সাথে বাংলাদেশে এসেছেন তার ২ পুত্রবধূ জোবাইদা রহমান ও সৈয়দা শারমিলা রহমান। বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানান বিএনপি মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্যরা। তার প্রত্যাবর্তন দেশে গণতন্ত্রের উত্তরণের পথ সহজ করবে বলে আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। রিপোর্ট করছেন সিকান্দার রেহমান, ভিডিও ধারণ আরিফুল ইসলাম মাসুমের। বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত পুরো পথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে সকাল থেকে অবস্থান নেন দলটির নেতাকর্মী সমর্থকরা। আপসহীন নেত্রীকে এক নজর দেখার আকুতি নিয়ে তীব্র গরম উপেক্ষা করে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকেন তারা। অনেক বেশি আনন্দের। আমি মনে করি গণতন্ত্র এক ধাপ এগিয়ে যাবে। মাইনাস করার যে ফর্মুলা সব কিছু মিলিয়ে তাকে কিন্তু এই গণতন্ত্রের পক্ষ থেকে, এদেশের সাধারণ মানুষের পক্ষ থেকে কিন্তু সরাতে পারেনি। আমরা ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আগামী দিনে অনেক দূর এগিয়ে যাব এবং এই দেশ বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। কঠোর নিরাপত্তা দেওয়া হয় বেগম খালেদা জিয়ার গাড়িবহরকে। বিমানবন্দরে উপস্থিত নেতারা বেগম জিয়ার আগমনে উচ্ছ্বাস প্রকাশ করেন। জনগণের ভোটের অধিকার এবং বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করে যাচ্ছি। বাংলাদেশে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিব। এরপর জনগণ যাকে পছন্দ হবে তাদেরকেই ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন নির্যাতিত ছিলেন, অত্যাচারিত ছিলেন। তিনি অসুস্থ অবস্থায় দেশের বাহিরে চিকিৎসার জন্য গিয়েছেন। দেশে একটা স্বাভাবিক রাজনীতি এবং এই দেশে গণতন্ত্রের বীজ শক্তিশালী হবে, আমরা সেই প্রত্যাশা করছি। প্রতীক হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাংলাদেশের 18 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করার আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। আমরা ইনশাল্লাহ সফলকাম হব। জনগণের চাওয়াই আমাদের চাওয়া। উন্নত চিকিৎসা শেষে দীর্ঘ 4 মাস পর লন্ডন থেকে বেগম জিয়াকে বহনকারী কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স মঙ্গলবার সকাল 10:30টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে তাকে স্বাগত জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের নীতি নির্ধারকরা। জাতির জন্য আজকে আনন্দের দিন এবং আমরা আজকে গণতন্ত্রের উত্তরণের যে সময়টুকু, এই সময়ে তার উপস্থিতি আমাদের
দেশের জন্য জনগণের জন্য একটা অত্যন্ত উল্লেখযোগ্য দিক। আমরা মনে করি যে বেগম খালেদা জিয়ার এই উপস্থিতি, তার দেশে ফিরে আসা, এটা আমাদের গণতন্ত্রের উত্তরণের পথকে আরও সহজ করবে। সকাল 11:15টার দিকে বেগম জিয়াকে বহনকারী গাড়িটি বিমানবন্দর থেকে বের হয়। গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশ্যে যখন যাত্রা করে তখন বিমানবন্দর ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের ঢল। দুপুর 1:30টার দিকে বেগম জিয়া তার গুলশানের বাসভবনে প্রবেশ করেন। এর মধ্য দিয়ে দেশবাসীর আশা আকাঙ্ক্ষা নতুন রূপ লাভ করবে বলে মনে করছেন নেতাকর্মীরা। সারি সারি গাড়ি আর বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি, এই পুরো আয়োজন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বাগত জানানোর জন্য। শুধু যে দলের নেতাকর্মী সমর্থকরা এসেছেন তা কিন্তু নয়, রাজধানীর সাধারণ মানুষও কিন্তু এসেছেন বেগম খালেদা জিয়াকে এক নজর দেখতে, তাকে স্বাগত জানাতে। চলমান যে সংস্কার প্রস্তাবনা চলছে, যে নির্বাচন আয়োজনের জন্য নানা কথা বলা হচ্ছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাংলাদেশে আসার মধ্য দিয়ে এই সব বিষয়ে নতুন গতি পাবে বলে মনে করছেন রাজনীতিবিদরা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তার চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। দীর্ঘ যাত্রায় কিছুটা ক্লান্তি থাকলেও সুস্থ আছেন তিনি। তাকে স্বাগত জানাতে আসা নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ডাক্তার জাহিদ। আহমেদ সরওয়ারের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ইনামুল হাবিব রুবেল। 2018 সালের এপ্রিলের পর এই প্রথম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাঁটতে দেখা গেল। দুপুর 1:25 তিনি প্রবেশ করেন নিজ বাসভবন ফিরোজায়। ক্যান্টনমেন্টের বাসভবন থেকে উচ্ছেদের পর থেকেই বিএনপি চেয়ারপারসনের ঠিকানা এটি। যুক্তরাজ্যে উন্নত চিকিৎসায় আগের চেয়ে অনেক সুস্থ বেগম খালেদা জিয়া। দুই পুত্রবধূর হাত ধরে হেঁটে হেঁটেই প্রবেশ করলেন নিজের বাসায়। 14 ঘন্টার ভ্রমণ শেষে সকাল 10:30টায় হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে বিএনপি চেয়ারপারসনকে বহনকারী কাতারের রাজকীয় বহরের এয়ার অ্যাম্বুলেন্সটি। বিমানবন্দর থেকে বেরিয়ে দলীয় নেতাকর্মী এবং উৎসুক জনতার ভিড় ঠেলে দুপুর 1:25 ফিরোজায় ঢোকে বেগম জিয়াকে বহনকারী গাড়িটি। সেখান থেকে বেরিয়ে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ তথ্য জানান। অনেকটা শারীরিক মানসিকভাবে সুস্থ হয়ে উনি ফেরত এসছেন। যদিও 14 ঘন্টার জার্নি এবং রাস্তার এই জার্নির কারণে উনার শারীরিকভাবে উনি একটু অবসন্ন, তারপরেও মানসিকভাবে উনি অত্যন্ত উনার অবস্থা স্থিতিশীল আছে এবং সেই জন্য আমরা আল্লাহর কাছে দোয়ারা চাই, আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছেও ওনার সুস্থতা যাতে অব্যাহত থাকে সেজন্য দোয়া চাই। এদিকে বেগম খালেদা জিয়ার আগমন উপলক্ষে সকাল থেকেই ফিরোজার আশপাশের এলাকায় ভিড় করে দলের নেতাকর্মীরা। তাদের হাতে ছিল জাতীয় ও দলীয় পতাকা সহ নানা ব্যানার ফেস্টুন। খালেদা জিয়া আমাদের জন্য একটু অনুপ্রেরণা এবং আমাদের মাথার উপরে একটা ছাদ, একটা পরিবারের যেমন মানে বাবা মা না থাকলে যে অবস্থা হয়, দলের মাথা উনি দলের অনুপ্রেরণা। আসলে আমরা তো ভীষণভাবে অনুপ্রাণিত। আমরা আশা করছি যে দল পুনরায় উজ্জীবিত হয়ে উঠবে এবং ভালো কিছু হবে। ম্যাডাম খালেদা জিয়া কখনোই শুধু দলের জন্য কাজ করেননি, তিনি সারাটা জীবন দেশের জন্যও কাজ করেছেন। কাজেই বাংলাদেশে এসে তিনি একদিকে বিশ্রামে থাকবেন, তার যদিও তিনি সুস্থ কিন্তু তারপরেও বয়স্কজনিত কারণে তিনি এখনই মাঠে নামতে পারবেন না, কিন্তু তিনি একদিকে বিশ্রামে থাকবেন, আর একদিকে যখনই জাতির প্রয়োজন হয় তখনই তিনি জাতির জন্যে তার যে নির্দেশনা থাকবে সে নির্দেশনা তিনি সব সময় দিয়ে যাবেন। জাতীয়তাবাদের পতাকাকে উনি সমুন্নত রেখে বাংলাদেশে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে বেড়াবে, বাংলাদেশের মানুষকে আবারও নতুনভাবে ঐক্যবদ্ধ করে। আজকে বাংলাদেশের মানুষ হতাশ ছিল, আজকে বেগম খালেদা জিয়ার এই সুস্থতায় বাংলাদেশের নেতাকর্মীরা আবার উজ্জীবিত হয়ে উঠেছে। গুলশানে তার বাসভবন ও আশপাশের এলাকায় আগে থেকেই নিরাপত্তা জোরদার করা হয়। সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ মোতায়েন ছিল সেখানে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা।
ফুল, ব্যানার, ফেস্টুন আর স্লোগানে খালেদা জিয়াকে পথে পথে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা। বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ফিরোজা পর্যন্ত দলীয় নেতাকর্মী সমর্থকদের ভালোবাসায় সিক্ত হন বেগম খালেদা জিয়া। বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত নেতাকর্মীদের ভালোবাসা আর আবেগের খবর জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন। ছবি তুলেছেন মোহাম্মদ সেলিম। মানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাস, ভালোবাসা আর আবেগের সম্মিলন ঘটেছে বিমানবন্দর থেকে গুলশানে বেগম জিয়ার বাসভবন ফিরোজা পর্যন্ত। মুখে দলীয় স্লোগান, হাতে হাতে ব্যানার, প্লেকার্ড আর ফেস্টুন, হাতে ফুল, কারো হাতে আবার ফুলের পাপড়ি। বৈশাখের খরতাপের মধ্যেও রাস্তায় দাঁড়িয়েছিলেন হাজারো নেতাকর্মী। লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন তাদের প্রিয় আপসীন দেশনেত্রী। তাই সবার অপেক্ষা ছিল বিমানবন্দরের ৮ নম্বর গেটের দিকে। ঘড়ির কাঁটা সকাল 10:38। দেশের মাটিতে অবতরণ করে বেগম জিয়াকে বহনকারী কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি। বিমানে বেগম জিয়ার সঙ্গে ছিলেন তার 2 পুত্রবধূ। 11:20 বিমানবন্দর থেকে বের হন তিনি। বিমানবন্দর থেকে গুলশান 2 যেতে খালেদা জিয়াকে বহনকারী বহরটির সময় লেগেছে প্রায় 1.5 ঘন্টা। সড়কের দুপাশে নেতাকর্মীদের ঢল। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় বেগম জিয়াকে বহনকারী বহরটি ধীর গতিতে যেতে থাকে গন্তব্যে। দুপাশে জাতীয় আর দলীয় পতাকা হাতে নিয়ে দাঁড়িয়ে দলীয় চেয়ারপারসনকে অভিবাদন জানান কর্মীরা। আগামীতে নতুন বাংলাদেশের নেতৃত্ব দেবেন তিনি, এমন প্রত্যাশা নেতাকর্মীদের। আমাদের নেত্রী বাংলাদেশের শুধু বিএনপির নেত্রী নন, 18 কোটি মানুষের প্রাণের নেত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশের জনগণ সারা দেশে আনন্দ উৎসব করতেছে। দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, দেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা থাকবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে। মানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাস আর র্যালির মাঝখান দিয়ে বাসভবনের দিকে অগ্রসর হন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে স্বাগত জানাতে যেভাবে সবাই এসেছেন তা দলের প্রতি তাদের আস্থার প্রমাণ, বলছেন তৃণমূল নেতাকর্মীরা। আগামী দিনের মতো আমাদের পাশে থেকে নেতৃত্ব দিয়ে আমাদের ভোটাধিকার আবার প্রতিষ্ঠা করবেন। দীর্ঘ 43 বছরের রাজনৈতিক জীবনে তার সীমাহীন আত্মত্যাগ, দেশপ্রেম, সততা তাকে জনগণের মাঝে চিরস্মরণীয় করবে। আমাদের মহান নেত্রী, দেশনেত্রী, এবং উনি বলেছে উনি গণতন্ত্রের নেত্রী, বাংলাদেশের ভোটের নেত্রী। চিকিৎসা শেষে বেগম জিয়ার প্রত্যাবর্তনে নেতাকর্মী ও সাধারণ মানুষের মনে আস্থা বেড়েছে তার নেতৃত্বে গাথা আগামীর নতুন বাংলাদেশের ঠিকানা, এমন মন্তব্য বিএনপির নেতাকর্মীদের। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। দেশে ফিরেই অসুস্থ মা সৈয়দা ইকবাল মান্দ বানুর সাথে দেখা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। মঙ্গলবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজা থেকে কড়া নিরাপত্তায় একটি প্রাইভেট কারে করে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন মাকে দেখতে যান ডাক্তার জুবাইদা রহমান। তার মা ইকবাল মান্দ বানু সম্প্রতি স্বাস্থ্য জটিলতা নিয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি হন। মায়ের সাথে দেখা করার পর সেখান থেকে ডাক্তার জুবাইদার ধানমন্ডিতে মায়ের বাসা মাহবুব ভবনে যাওয়ার কথা, সেখানেই থাকবেন তিনি। দীর্ঘ 17 বছর পর মঙ্গলবার সকাল 10:38 কাতারের আমিরের দেওয়া বিশেষ রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গী হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ডাক্তার জুবাইদা। ভোটারের বয়স 16 আর প্রার্থীর বয়স কমপক্ষে 23 করার পক্ষে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, সেই সঙ্গে ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা এবং বিকেন্দ্রীকরণকে প্রাধান্য দিয়ে সংগঠনটি নতুন সংস্কার প্রস্তাব দিয়েছে। মঙ্গলবার সকালে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকের সূচনায় কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজের হাতে নতুন এই সংস্কার প্রস্তাব তুলে দেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। এ সময় তারা এটিকে বিকল্প সংস্কার প্রস্তাব বলেছেন। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেন, জাতীয় সনদ তৈরিতে কমিশন অঙ্গীকারবদ্ধ। এনসিপির সংস্কার প্রস্তাব কমিশন পর্যালোচনা করবে বলেও জানান তিনি। আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক বিভিন্নভাবে অগ্রসর হচ্ছে এবং তার মধ্যে দিয়ে আমরা চেষ্টা করছি একটি জাতীয় সনদ তৈরি করতে, যার লক্ষ্য হচ্ছে ভবিষ্যতে বাংলাদেশের একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার একটা পথরেখা তৈরি করা, যেটা আমরা আশা করছি যে 15ই মের পর দ্রুততার সঙ্গে সেই পর্যায়ে আমরা সূচনা করব। বাংলাদেশের আপামর ছাত্র জনতা 24শে জুলাই অভ্যুত্থানে তারা জীবন দিয়েছেন
তাদের জীবন দেওয়া, তাদের শাহাদাত বরণ করা যেন সার্থক হয়, বাংলাদেশ যেন অতীতের মতো ফেসিবাদী এবং স্বৈরতান্ত্রিক শাসন কাঠামোর মধ্যে না থেকে গণতান্ত্রিক উত্তরণের পথে নিজেদেরকে সামিল করতে পারে, সে জায়গায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে মৌলিক সংস্কারের কিছু প্রস্তাবনা আমরা আজকে হাজির করেছি। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, ভিন্ন মত ও প্রতিক্রিয়া দেখানোর ক্ষেত্রে সব পক্ষকেই সহনশীলতা ও শালীনতার পরিচয় দিতে হবে। নারী সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে করা বক্তব্য বিদ্বেষমূলক, আক্রমণাত্মক, যা পুরো জাতির প্রতি অবমাননাকর বলে মন্তব্য করেন তিনি। মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে তিনি এ মন্তব্য করেন। এদিকে নারীদের নিয়ে আপত্তিকর শব্দ চয়নের জন্য দুঃখ প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির দপ্তর সম্পাদক মাওলানা আফসার মাহমুদের পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী দুঃখ প্রকাশ করেন। এর আগে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবের সমালোচনায় নারীদের প্রতি অমর্যাদাকর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানায় জাতীয় নাগরিক পার্টি। প্রকাশ্য জনসভায় নারীর প্রতি অবমাননাকর বক্তব্যের জন্য হেফাজতে ইসলামকে তিনি এনসিপি নেত্রীসহ 3 নেত্রীসহ 6 নারী লিগ্যাল নোটিশ পাঠিয়েছে। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ভিন্ন মত থাকতে পারে, তবে তা হওয়া উচিত শালীনতা বজায় রেখে। সরকার যে কোনো ধরনের বড় সংস্কার রাজনৈতিক ঐকমত্য ছাড়া বাস্তবায়ন করবে না বলেও আইন উপদেষ্টা জানিয়েছেন। কিছু না কিছু ক্ষেত্রে ভিন্ন মত এসেছে, তো নারী সংস্কার কমিশনের যে প্রস্তাব সেখানেও ভিন্নমত থাকতেই পারে। অধিকাংশ ক্ষেত্রে ভিন্নমত শালীনভাবে প্রকাশ করা হয়েছে, কিন্তু কিছু ক্ষেত্রে অত্যন্ত বিদ্বেষমূলক, আক্রমণাত্মক এবং নারী শুধু না, মানে পুরা জাতির প্রতি অবমাননাকরভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে। তা আমরা আশা করব ভিন্নমত এবং প্রতিক্রিয়া জ্ঞাপন করার ক্ষেত্রে সবাই যেন সহনশীলতা এবং শালীনতার পরিচয় দেয়। সর্বোচ্চ 2 বছর শাস্তির বিধান রেখে সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025-এর খসড়ায় অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এর ফলে আগের আইনে থাকা বিতর্কিত 9টি ধারা বাতিল হল। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, আগামী 1 সপ্তাহের মধ্যে সাইবার সুরক্ষা অধ্যাদেশটি গেজেট নোটিফিকেশনের পর আগের আইনের সব মামলা সক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। এছাড়া উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নিয়েছে এবার ঈদুল আজহা ছুটি হবে 10 দিন। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়। সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদন পায় বৈঠকে। এতে পুরনো সাইবার সিকিউরিটি আইনের বিতর্কিত 9টি ধারা বাতিলের সাথে থাকছে মিথ্যা মামলা করলে শাস্তির বিধানও। অনলাইন জুয়া নিষিদ্ধ ও ইন্টারনেটকে নাগরিক অধিকার বলা হয়েছে নতুন আইনে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, আগামী 1 সপ্তাহের মধ্যে আইনটি কার্যকর করা হবে। দেশে প্রথমবারের মতো অনলাইন জুয়া নিষিদ্ধ করা হয়েছে। প্রথমবারের মতো সাইবার স্পেসে নারী শিশু নির্যাতন এবং যৌন হয়রানিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এবং এই আগের যে আইনটা ছিল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সেখানকার 9টা ধারা বাতিল করা হয়েছে। এবং এই 9টা ধারাই ছিল কুখ্যাত ধারা। এই ধারাগুলোতে 95% মামলা দায়ের হয়েছিল। হয়তো আপনার এই সপ্তাহের মধ্যে এটা চূড়ান্তভাবে প্রয়োগ হয়ে যাবে। তবে নারী ও ধর্মীয় উস্কানির ক্ষেত্রে আইনের শক্ত প্রয়োগ থাকবে। হয়রানিমূলক কন্টেন্ট প্রকাশ বা ধর্মীয় ঘৃণা এবং সহিংসতা সৃষ্টিকারী কোনো কন্টেন্ট প্রকাশ, সেটার ক্ষেত্রেও আমরা রক্ষা কবচ রেখেছি। এই ধরনের মামলাও কারো বিরুদ্ধে হলে এটা আপনার আমলি আদালতে যাবে, যেই ম্যাজিস্ট্রেট এটা কগনিজেন্সি নেন সেখানে যাবে। যাওয়ার পর 24 ঘন্টার মধ্যে উনি যদি দেখেন এই মামলায় কোনো সারবত্তা নাই, তাহলে উনি প্রি ট্রায়াল স্টেজেই মামলা বাতিল করে দিতে পারবেন। আইন উপদেষ্টা জানান, নির্বাচন কমিশনের সীমানা নির্ধারণ আইনের সংশোধন সহ দেওয়ানি মামলার দ্রুত নিষ্পত্তির জন্য আইন সংশোধন করা হয়েছে। প্রেস সচিব শফিকুল আলম জানান, ঈদুল আজহার সরকারি ছুটি 10 দিন করার সিদ্ধান্ত হয়েছে উপদেষ্টা পরিষদে। ঈদুল আজহার ছুটি হবে 10 দিন। আর এই ক্ষেত্রে ব্যাংক কোম্পানিগুলো যেহেতু তাদের ব্যাংক কোম্পানি অ্যাক্ট দিয়ে চলেন, ব্যাংক কোম্পানি তাদের মতো করে ডিক্লেয়ার করবেন, প্রাইভেট কোম্পানিগুলো তাদের মতো করে ছুটি ঘোষণা করবেন। যুবকদের কর্মসংস্থানে উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা 2025ও অনুমোদন পায় বৈঠকে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। CBC Tiles, swing to luxury. নিচ্ছে সিবিসি টাইলস সংবাদ বিরতি, সাথেই থাকুন, ফিরে এসে থাকছে। বাংলাদেশের হয়ে খেলতে বাধা নেই কানাডা প্রবাসী ফুটবলার সমিত সোমের, পেয়েছেন ফিফার অনুমোদন।
690 টাকা সিলিন্ডার গ্যাস অবৈধভাবে গ্রাহকের কাছে 1400 থেকে 1600 টাকায় বিক্রি করছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি, যার প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সরকারি গ্যাস সিলিন্ডারে ভরে 2% গ্রাহকের কাছে বিক্রির কথা বলে আসছে বিপিসি, কিন্তু তা না করে ব্যক্তি মালিকানার প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে বছরে 1 লাখ কোটি টাকা লোপাট করছে সংস্থাটির কর্মকর্তারা। রিপোর্ট ফরুক বাবুর। প্রাকৃতিক গ্যাসের সংকটের কথা বলে বিগত আওয়ামী লীগ সরকার বন্ধ করে দেয় নতুন গ্যাস সংযোগ। এরপর বাসাবাড়িতে দৈনন্দিন রান্নার কাজের পাশাপাশি ছোট ফ্যাক্টরিতে বাড়তে থাকে এলপিজি গ্যাসের সরবরাহ। এই সুযোগে বিদেশের বাজারে এলপিজি গ্যাসের দাম কমলেও দেশের বাজারে দিনের পর দিন বাড়তে থাকে দাম। তবে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয় 2% গ্রাহকের মাঝে সরকারি মূল্যের দেশের প্রাকৃতিক গ্যাস বোতলজাত করে সিলিন্ডারের মাধ্যমে সরবরাহের। সেখানে 650 টাকা দাম নির্ধারণ করে দেয়া হয়। সিলিন্ডারে সরকারি গ্যাস সরবরাহের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি গ্রাহক পর্যায়ে গ্যাস সরবরাহ না করে তা এলপিজি ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছে। সিলিন্ডার গ্যাস বিক্রিতে দুর্নীতির অভিযোগে মঙ্গলবার বিপিসি কার্যালয়ে অভিযান চালায় দুদক। উঠে আসে ভয়াবহ চিত্র। সাধারণ মানুষের কাছে যে গ্যাস 650 টাকায় পৌঁছানোর কথা, সেই গ্যাস বেসরকারি কোম্পানির সিলিন্ডারে 1400 থেকে 1600 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এর ফলে গ্রাহককে প্রতি সিলিন্ডারে 700 থেকে 900 টাকা অতিরিক্ত গুনতে হচ্ছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন কর্তৃক সরবরাহকৃত যে গ্যাস, সেটা 4টা ডিস্ট্রিবিউশন কোম্পানির মাধ্যমে 690 টাকা করে ডিস্ট্রিবিউট করার কথা। তো সেটা হচ্ছে যে 690 টাকা করে গ্রাহক পর্যায়ে ডিস্ট্রিবিউট না হয়ে সেটা হচ্ছে যে দুর্নীতির মাধ্যমে সেটা 690 টাকার পরিবর্তে 1500 টাকা 1400 টাকায় বিক্রয় করা হচ্ছে। তো এটা আসলে গ্রাহকরা বঞ্চিত হচ্ছেন, রাষ্ট্রের অপচয় হচ্ছেন। এই সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা আজকে আমাদের অভিযান পরিচালনা করলাম। বিপিসির হিসাবে প্রতি বছর 14 লাখ সিলিন্ডার গ্যাস উৎপাদন করে সরকার। অতিরিক্ত 700 টাকা প্রতি সিলিন্ডার গ্রাহক পর্যায়ে বিক্রি হলে দুর্নীতিবাজদের পকেটে চলে যায় প্রায় 1 লাখ কোটি টাকা। দুর্নীতির এমন তথ্য প্রকাশ্যে এলে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে জানান সংস্থাটির চেয়ারম্যান। তো আমরা একেবারে আমরা নির্দেশনা দিচ্ছি এইভাবে যে এখন প্রত্যেক দোকান যারা জেনুইন ডিলার বাছাই করে আমরা বের করব, এবং সেই ডিলার দোকানে লিখে রাখবে যে সে বিপিসির ডিলার, সে প্রতি মাসে কয়টা সিলিন্ডার পাচ্ছে সেটা শো করবে এবং সেই সিলিন্ডারের দাম কত, এবং আমার লোকের দায়িত্ব হবে যে সে কত দামে বিক্রি করছে সে আমাকে রিপোর্ট দিবে। কার বিক্রি করছে আমাদের লোক তো সবসময় পাবে না, কিন্তু রিপোর্টটা দিবে। র্যান্ডম চেকিং হতে পারে, তখন সে অপরাধ, সে যদি বেশি দামে বিক্রি করে তখন তাকে কিন্তু ধরা যাবে। তদন্ত শেষে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে দুদক। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। হঠাৎ বেড়ে যাওয়ার পর আবার কমেছে পেঁয়াজের দাম। কয়েকদিনের ব্যবধানে 5 থেকে 10 টাকা কমে প্রতি কেজি বিক্রি হচ্ছে 50 টাকা দরে। কমেছে আলুর দামও। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 16 থেকে 20 টাকায়, যা গত কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন। একই সাথে কমেছে আদা রসুনের দামও। শুভ মাহফুজের রিপোর্ট। একসময় চালের দাম বেড়ে গেলে বলা হতো বেশি করে আলু খান, ভাতের উপর চাপ কমান। বর্তমানে চালের ঊর্ধ্বমুখী বাজারে স্লোগানটি যেন আবারও ফিরে এসেছে, কারণ চলতি বছরের মধ্যে সর্বনিম্ন দামে বিক্রি হচ্ছে আলু। গেল বছরের ঠিক এই সময়ে 40 টাকারও বেশি দরে আলু বিক্রি হলেও এবার বিক্রি হচ্ছে প্রতি কেজি 16 টাকা দরে, যা গত কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন। গত বছর এই সময় আলু ছিল মনে করেন সর্বনিম্ন 40 টাকা, তারপর তো ধাপে ধাপে 80 টাকা পর্যন্ত আলু বিক্রি করছে, কেজি 80 টাকা। আলু খুচরা নিলে আপনার 20 টাকা কেজি পড়বে, আর পাইকারি নিলে আপনার 80 টাকা পাল্লা পড়বে, 16 টাকা কেজি পড়বে। আলু যদি আমরা 15 টাকা 16 টাকা বেশি, তো কৃষক পাইছে কয় টাকা? কৃষক কয় টাকা পাইছে? গতবারের দিনে আলু 400 টাকা পাল্লা। একসময় ভোক্তার ঘাম ছোটানো পেঁয়াজের বাজারেও স্বস্তি। সরবরাহ কম থাকার অজুহাতে কয়েকদিন আগে দাম বাড়লেও আবার কমেছে কেজিতে 10 টাকা পর্যন্ত। আর গত বছরের সাথে তুলনা করলে এই পণ্যটিও মিলছে প্রায় অর্ধেক দামে। 50-55 টাকা বিক্রি হইতেছে, তবে পেঁয়াজের দামটা একটু কম হলে ভালো হইতো। গত বছর আরও বেশি ছিল, 80-90 টাকা কেজি পেঁয়াজ ছিল। কারণ এখন আলু বলেন, পেঁয়াজ বলেন, রসুন বলেন, যেভাবে আছে এইভাবে চলে আমাদের। পেঁয়াজ, আলুর মতো মাছ মাংসের দামও নিয়ন্ত্রণে আনার পরামর্শ ক্রেতাদের। মাছ মাংস এগুলো অনেক বেশি আর কি,
এখন এগুলোতে আপনার হয়তো কোনো ব্যবসা কোনো কিছু যে আছে সমস্যাগুলো এগুলো আমাদের একটা সমন্বয় করা উচিত। 100 কেজি আলু দাম আসে যে 2 কেজি মাংস গরুর মাংসের সমান। গরুর মাংসের সিন্ডিকেট, গরুর মাংস যদি প্রাইস ফল করে অটোমেটিকলি মুরগির দাম কমে আসবে, কারণ এটার সাথে রিলেটেড। মানুষ যখন দেখে যে না এখানে গরুর মাংস পাচ্ছি কম দামে, তখন মুরগিটার পিছ কম যাবে, তখন মুরগির প্রাইসটা অটোমেটিক পড়েও যাবে। মানুষের জীবনে স্বস্তি আনতে নিত্যপণ্যের বাজারের ব্যাপারে সরকার সামগ্রিক পদক্ষেপ নেবে, এটাই সবার প্রত্যাশা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। লাল সবুজের জার্সিতে খেলতে আর কোনো বাধা নেই কানাডিয়ান প্রবাসী সুমিত সোমের। মঙ্গলবার সন্ধ্যায় ফিফার ছাড়পত্র পেয়েছেন কানাডা জাতীয় দলের সাবেক এই ফুটবলার। এর আগে গত 25 মার্চ লাল সবুজের জার্সিতে ভারতের বিপক্ষে অভিষেক হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী। 10 জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বে হামজা চৌধুরী ও সুমিত সোমকে নিয়ে খেলার যে পরিকল্পনা ছিল বাফুফের, তা সত্যি হতে চলেছে। সোমবার বিকেলে সমিতির সব ডকুমেন্টস দিয়ে ফিফা প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে আবেদন করেছিল বাফুফে। 24 ঘন্টার মধ্যে ফিফা প্লেয়ার স্ট্যাটাস কমিটি বাংলাদেশের হয়ে খেলার ছাড়পত্র প্রদান করেছে। এর আগে 11 এপ্রিল বাংলাদেশের জার্সিতে খেলার আবেদন করেন কানাডা জাতীয় দলের হয়ে 2টি ম্যাচ খেলা সমিত। কানাডা জাতীয় দলের খেলোয়াড় এবং কানাডিয়ান প্রিমিয়ার লিগের শীর্ষ ক্লাব ক্যাভালরি এফসিতে খেলায় তার প্রতি আগ্রহ তৈরি হয় বাফুফের এবং খুব দ্রুত সময়ে তার জন্ম নিবন্ধন সনদ, কানাডা ফুটবল অ্যাসোসিয়েশনের ছাড়পত্র এবং তৃতীয় ধাপে বাংলাদেশের পাসপোর্ট পেয়ে যান সুমিত। চতুর্থ ধাপে ফিফা প্লেয়ার স্ট্যাটাস কমিটির ছাড়পত্র পেয়ে গেলেন। 5 জুন ঢাকায় ফিফা প্রদর্শনী ম্যাচে সুমিতকে খেলার আমন্ত্রণ জানিয়েছিল বাফুফে, কিন্তু জুনের শুরুতে তার ক্লাবের ম্যাচ থাকায় প্রদর্শনী ম্যাচটি খেলতে পারবেন না সুমিত। তবে সবকিছু ঠিক থাকলে 10 জুন হামজা চৌধুরী এবং সুমিত সোমকে নিয়ে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেই স্বপ্ন এখন সত্যি হবার পথে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 8 জন নিহত, আহত 35 জন। ভারতের 5টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইসলামাবাদের। দেশে ফিরেছেন বেগম খালেদা জিয়া। বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত লাখো মানুষের ঢল। গণতন্ত্রের উত্তরণের পথ সহজ হবে বলেছেন মির্জা ফখরুল। ভোটারের বয়স 16 ও প্রার্থীর বয়স 23 চেয়ে নতুন সংস্কার প্রস্তাব এনসিপির। ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা ও বিকেন্দ্রীকরণে জোর। সর্বোচ্চ 2 বছর শাস্তির বিধান রেখে সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়ার উপদেষ্টা পরিষদের অনুমোদন। ঈদুল আজহার ছুটি 10 দিন। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।